নমস্কার। ভারতের সবথেকে বড় ধর্ম হলো ক্রিকেট, আর সবথেকে বড় উৎসবের নাম হলো আইপিএল টুর্নামেন্ট। গত 22 মার্চ থেকে 10টি দলের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। তবে বাঙালি ক্রিকেট সমর্থকদের নজর থাকবে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স দলের ওপর। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এটাই আশা করা যেতে পারে। তবে একটা কথা ভাবুন, যে টিমগুলো আজ পর্যন্ত একটাও আইপিএল ট্রফি জেতেনি, যেমন আরসিবি, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, তারা প্রত্যেক বছর এই আইপিএল টুর্নামেন্টে যোগদান করে কিভাবে বা টিম দেয় কিভাবে। একটা টিম কিনতে তো অনেক টাকা লাগে, এত বেশি টাকা খরচ করার পরেও যদি টিম হেরে যায় তাহলে সেই টিমগুলো ইনকাম করে কি করে? যদি কারো কাছে টাকা থাকে সে কি তাহলে আইপিএল টিম কিনতে পারে? নাকি আইপিএল টিম কেনার জন্য বিশেষ কোনো ব্যক্তি বা কোম্পানি আছে? এবছর আইপিএল এ যে টিম জিতবে সেই টিম পুরস্কার হিসেবে 30 কোটি টাকা পাবে। একটা সাধারণ মানুষের কাছে এই 30 কোটি টাকা বিশাল পরিমাণের টাকা, কিন্তু একটা আইপিএল দলের কাছে এই টাকা কিছুই নয়। তার মানে দেখুন, 2023 সালে সবথেকে কম ব্র্যান্ড ভ্যালুর টিম ছিল লখনৌ সুপার জায়ান্টস, যাদের ব্র্যান্ড ভ্যালু ছিল প্রায় 684 কোটি টাকা। আর সবথেকে বেশি ব্র্যান্ড ভ্যালুর টিম ছিল চেন্নাই সুপার কিংস, যাদের ব্র্যান্ড ভ্যালু ছিল 1747 কোটি টাকা। তাহলে এইবার ভাবুন, এই দলগুলোর কাছে 30 কোটি টাকা জেতার কোনো মূল্য আছে? কোথায় 684 কোটি টাকা আর কোথায় 30 কোটি টাকা? সুতরাং আপনি যে টিভিতে আইপিএল খেলা দেখেন সেটা শুধু টিপ অফ দ্য আইসবার্গ। আসল টাকা পয়সার লেনদেন চলছে আপনার দৃষ্টির আড়ালে। আসুন আজকের ভিডিওতে জেনে নেই আইপিএল কিভাবে কাজ করে, মানে কিভাবে টিম কেনা হয় বা কিভাবে এই আইপিএল টিমগুলো ইনকাম করে, কোন টিম প্রত্যেক বছর হারার পরেও কিভাবে এই আইপিএল টুর্নামেন্টে যোগদান করে। আপনারা হয়তো অনেকে জানেন না, আইপিএল শুরু হওয়ার 1 বছর আগে আইসিএল সংগঠিত হয়েছিল। আইসিএল মানে ইন্ডিয়ান ক্রিকেট লিগ। এটি একটি প্রাইভেট সংস্থা জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজের দ্বারা শুরু করা হয়েছিল, যে কোম্পানিটি জি টিভি, জি নিউজ ইত্যাদি টিভি চ্যানেল চালায়। আইসিএল এর ধারণা ছিল আইপিএল এরই মতোই, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসি আইসিএল কে স্বীকৃতি দেয়। তাই এই আইসিএল ধীরে ধীরে শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, কারণ বিসিসিআই এমন একটি লিগ চায় যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। পরে 2007 সালে বিসিসিআই এইরকম একটি লিগ মানে আইপিএল এর ঘোষণা করে। সেই সময় বিসিসিআই সহ সভাপতি ছিলেন ললিত মোদী। এর আগে এই রকম ধারণা ফুটবল এবং বাস্কেটবলে জনপ্রিয় ছিল। ফুটবলে ইপিএল বা ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বাস্কেটবলে এনবিএ। আইপিএল এর প্রথম সিজন খেলা হয়েছিল 2008 সালের এপ্রিল মাসে। দেখুন, আপনি যদি আইপিএল কিভাবে কাজ করে জানতে চান তাহলে আপনাকে বিসিসিআই সম্বন্ধে জানতেই হবে, কারণ বিসিসিআই হলো আইপিএল এর গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদ। দেখুন, অনেকে মনে করেন বিসিসিআই একটি সরকারি সংস্থা, কিন্তু এটা জেনে অবাক হবেন বিসিসিআই কোনো সরকারি সংস্থা নয়। বিসিসিআই কে একটি বেসরকারি সংস্থা বলেই মনে করা হয়। আমাদের সরকারের বিসিসিআই এর উপর সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু যেহেতু আইসিসি বিসিসিআই কে ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেটের একমাত্র প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়, তাই বিসিসিআই ভারতীয় ক্রিকেট পরিচালনা করার ক্ষমতা পায়। যদি কোনোদিন আইসিসি বিসিসিআই কে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয় তাহলে বিসিসিআই কে আর ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ হিসেবে গণ্য করা হবে না। যেহেতু বিসিসিআই সরাসরি ভারত সরকারের নিয়ন্ত্রণে নেই, তাই অতীতে বিসিসিআই এবং ভারত সরকারের মধ্যে অনেক বিবাদ দেখা গেছে। তবে যাই হোক, আইপিএল আয়োজন করা এবং পরিচালনা করার দায়িত্ব রয়েছে বিসিসিআই এর। আইপিএল সম্বন্ধে ভালোভাবে জানতে হলে বিসিসিআই ছাড়াও আরো 3টি উপাদান রয়েছে। প্রথম হলো ব্রডকাস্টার, মানে যে টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মে আপনি আইপিএল খেলা দেখেন। দ্বিতীয় হলো টিমস বা দলগুলি। এই টিমস বা দলগুলিকে কোনো না কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো না কোনো ব্যক্তি কেনেন। আর তৃতীয় হলো স্পন্সর। আইপিএল এবং আইপিএল দলগুলিকে স্পন্সর করে প্রাইভেট কোম্পানি, এবং এই স্পন্সর করা কোম্পানিগুলোর অ্যাড আপনি আইপিএল খেলার বিরতিতে দেখতে পান। এবং বিসিসিআই কে এই মডেলের চতুর্থ উপাদান বলতে পারেন, যার কাজ হলো আইপিএল এর আয়োজন করা এবং পুরো ব্যাপারটাকে পরিচালনা করা। বিসিসিআই এর আয়ের দুটি প্রধান উৎস হলো স্পন্সরশিপ এবং ব্রডকাস্টিং রাইটস। প্রথমে বলি স্পন্সরশিপ নিয়ে। স্পন্সরশিপ সাধারণত দু ধরনের হয়, টাইটেল স্পন্সরশিপ এবং আইপিএল এর অন্যান্য দিকগুলির স্পন্সরশিপ। টাইটেল স্পন্সরশিপ বলতে যে কোম্পানিটির নাম আইপিএল এর সাথে যোগ করা হয় সেই হলো টাইটেল স্পন্সর, কারণ আপনি যখন আইপিএল এর সম্পর্কে কথা বলবেন তখন আপনাকে সেই কোম্পানিটির নাম নিতে হবে। আপনি যদি একটু ভাবেন তাহলেই মনে করতে পারবেন, প্রথমে আইপিএল কে বলা হতো ডিএলএফ আইপিএল, তারপরে পেপসি আইপিএল, তারপরে ভিভো আইপিএল, তারপরে ড্রিম 11 আইপিএল,
আবার এলো ভিভো আইপিএল, এবং এখন আইপিএল কে আমরা টাটা আইপিএল হিসেবে জানি। এবং এই কোম্পানিগুলো টাইটেল স্পন্সর হওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা দেয় বিসিসিআই কে। আইপিএল এর প্রথম 5 বছরে মানে 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত টাইটেল স্পন্সরশিপের জন্য বিসিসিআই কে প্রতি বছর 40 কোটি টাকা করে দিত। তারপরে পেপসি 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রতি বছর বিসিসিআই কে প্রায় 80 কোটি টাকা করে দিত। এরপরে এলো ভিভো, 2016-17 সালে ভিভো দিয়েছিল প্রায় 100 কোটি টাকা, এবং 2018-19 সালে দিয়েছিল প্রায় 440 কোটি টাকা। 2020 সালে ভারত এবং চীনের মধ্যে সীমানা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তাই সেই বছর ড্রিম 11 222 কোটি টাকা দিয়ে আইপিএল এর টাইটেল স্পন্সর হয়েছে। তারপর 2021 সালে আবার ফিরে এলো ভিভো প্রায় 440 কোটি টাকা দিয়ে, এবং এরপরে 2022-23 সালে টাইটেল স্পন্সর ছিল টাটা, যাকে দিতে হয়েছিল প্রায় 440 কোটি টাকা। এবং এই বছর থেকে 2028 সাল পর্যন্ত আইপিএল এর টাইটেল স্পন্সর হলো টাটাই। এই টাইটেল স্পন্সর হওয়ার জন্য টাটাকে 25,000 কোটি টাকা দিতে হয়েছে বিসিসিআই কে। টাইটেল স্পন্সরশিপ থেকে বিসিসিআই যে টাকা পায় তার 50% তারা রেখে দেয়, আর বাকি 50% দলগুলোকে সমান ভাগে ভাগ করে দেয়। এছাড়া এবছরের আইপিএল এর অ্যাসোসিয়েট পার্টনার্স এর কথা যদি বলি, মাই ইলেভেন সার্কেল 625 কোটি টাকা, এঞ্জেল ওয়ান 410 কোটি টাকা, রূপে 220 কোটি টাকা বিসিসিআই কে দিয়েছে এই আইপিএল এর অ্যাসোসিয়েট পার্টনার হওয়ার জন্য। দেখুন, আইপিএল এর আরো বিভিন্ন দিকগুলোকেও অনেক কোম্পানি স্পন্সর করে, যেমন স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার সিয়েট, আম্পায়ার পার্টনার পেটিএম, অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ পার্টনার টিবিএ। এইসব থেকে টোটাল প্রায় 220 কোটি টাকা পায় বিসিসিআই। স্পন্সরশিপ বিসিসিআই এর জন্য আয়ের একটি প্রধান উৎস। এর বাইরে বিসিসিআই এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আয়ের উৎস হলো ব্রডকাস্টিং রাইটস। দেখুন, আইপিএল কোনো না কোনো টিভি চ্যানেলে দেখানো হবে, তাহলে এখন প্রশ্ন হলো কোন চ্যানেলে দেখানো হবে। প্রত্যেকটা চ্যানেল চাইবে তাদের চ্যানেলে আইপিএল দেখাতে, কারণ এতে তাদের চ্যানেলে টিআরপি বাড়বে। তাই বিসিসিআই আইপিএল এর ব্রডকাস্টিং রাইটস বা আইপিএল সম্প্রচারণের অধিকার টাকার বিনিময়ে বিক্রি করে। আইপিএল এর প্রথম 10 বছর মানে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত সোনি মিডিয়ার কাছে এই ব্রডকাস্টিং রাইটস ছিল, মানে শুধুমাত্র সোনির চ্যানেলে আইপিএল খেলা দেখানো হবে। তার জন্য তারা টোটাল প্রায় 8,200 কোটি টাকা দিয়েছিল বিসিসিআই কে, মানে প্রতি বছর 820 কোটি টাকা। কিন্তু তারপরে 2018 সালে স্টার স্পোর্টস 5 বছরের জন্য 16,347 কোটি টাকা দিয়ে এই অধিকার কিনে নেয়, মানে প্রতি বছর আনুমানিক প্রায় 3,270 কোটি টাকা। আর এবছর মানে 2023 সাল থেকে 2027 সাল পর্যন্তের কথা যদি বলি, এই ব্রডকাস্টিং রাইট বিক্রি হয়েছে টোটাল টিভি এবং ডিজিটাল রাইটস মিলিয়ে 48,390 কোটি টাকা। টিভি রাইটস কিনেছে টার স্পোর্টস 23,575 কোটি টাকায়, এবং ডিজিটাল রাইটস কিনেছে ভায়াকম 18 বা জিও সিনেমা 23,578 কোটি টাকায়। মানে যদি হিসাব করে দেখি 5 বছরে মোট 440টি ম্যাচ খেলা হবে, যেখানে বিসিসিআই প্রায় প্রতি ম্যাচে 118 কোটি টাকা আয় করবে শুধুমাত্র এই ব্রডকাস্টিং রাইটস বিক্রি করে। এখানেও প্রাপ্ত অর্থের অর্ধেক বিসিসিআই নিজে রেখে দেয় এবং বাকি অংশ সমস্ত দলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এবার ধরুন, যারা ব্রডকাস্টিং করে মানে স্টার স্পোর্টস বা জিও সিনেমার দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তারা যে ব্রডকাস্টিং রাইটস কেনার জন্য এত টাকা খরচ করলো, তারা কিভাবে আয় করবে? তারাও এখান থেকে অনেক টাকা লাভ করে, কারণ স্পষ্টতই বিনা কারণে তো কেউ এত টাকা খরচ করবে না। তারা যে শুধু টাকা ফেরত পায় তা নয়, তারা এই চুক্তি থেকে অনেক টাকা লাভও করে। কারণ আপনি যদি এই সালে মানে 2024 সালে আইপিএল চলাকালীন স্টার স্পোর্টসে 10 সেকেন্ডের একটা অ্যাড দিতে চান, তাহলে আপনাকে এই 10 সেকেন্ড অ্যাডের জন্য 12.8 লাখ টাকা স্টার স্পোর্টসকে দিতে হবে। আর যদি জিও সিনেমার কথা বলি, 10 সেকেন্ড অ্যাডের জন্য আপনাকে 13 থেকে 15 লাখ টাকা দিতে হবে। এই অ্যাডগুলো সাধারণত খেলার বিরতিতে চলে, এবং এই অ্যাডগুলো চালিয়ে ব্রডকাস্টাররা তাদের খরচ করা টাকার থেকে অনেক বেশি টাকা উপার্জন করে। এবার যদি একটা আইপিএল টিমের কথা বলি, একটা আইপিএল টিমকে কোনো না কোনো ব্যক্তি বা কোনো প্রাইভেট কোম্পানি কেনে। দেখুন, একটা আইপিএল টিম কেনা তো আর মুখের কথা নয়। একটা আইপিএল টিম কিনতে অনেক খরচা আছে, যেমন প্লেয়ারদের বেতন দেওয়ার খরচা, প্রত্যেক দিন আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা হয়, তাই যাতায়াত এবং হোটেলের খরচা, প্রশিক্ষণের খরচা, আরো অনেক খরচা আছে। সব মিলিয়ে অনুমান করা যায় যে প্রায় 200 কোটি টাকার মতো। দেখুন, 200 কোটি টাকা তো আর কম নয়, তাই আইপিএল টিমের কোনো মালিক এই টাকা নিজের পকেট থেকে খরচা করতে চাইবেন না। তাহলে তারা এই টাকা কোথা থেকে পায়? দেখুন, আমি আপনাকে একটু আগে একটা আয়ের উৎসের কথা বলেছি। বিসিসিআই তার আয়ের 50% এই দলগুলোকে সমান ভাগে ভাগ করে দেয়, কিন্তু এটাও যথেষ্ট নয়। দলগুলোর জন্যও আয়ের প্রধান উৎস হলো স্পন্সরশিপ। প্রত্যেক দলের নিজস্ব স্পন্সর থাকে এবং স্পন্সর কোম্পানিগুলোর নাম আপনি দলের জার্সিতে দেখতে পান। বিসিসিআই একটি আইপিএল দলের জার্সিতে সর্বাধিক 10টি স্পন্সরের লোগো লাগানোর অনুমতি দিয়েছে, এবং এই আইপিএল টিমগুলো
জার্সির বিভিন্ন অংশ বিক্রি করে প্রায় 30 থেকে 35 কোটি টাকা আয় করে। এর বাইরে আপনি যে স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়ার জন্য টিকিট কেনেন তার আয়ের 80% আইপিএল টিম পায়। আরো ভালোভাবে বলতে গেলে যে স্টেডিয়ামে খেলা হয় সেই স্টেডিয়ামে টিকিট বিক্রির টোটাল আয়ের 80% হোম টিম পায়। যেমন ধরুন যদি ইডেন গার্ডেনে কোনো ম্যাচ হয় তাহলে টিকিট বিক্রি থেকে আয়ের 80% কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স পাবে, আর বাকি 20% হোম স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পাবে, আর এক্ষেত্রে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পাবে। প্রতিটি দল কমপক্ষে 7টি হোম ম্যাচ খেলে, তাই এদিক থেকে প্রতি বছর প্রায় 20 থেকে 30 কোটি টাকা আয় হয়। তবে টিকিট বিক্রি করে খুব একটা বেশি আয় হয় না। একটি ম্যাচের স্টেডিয়ামের টিকিট বিক্রি করে প্রায় 4 থেকে 5 কোটি টাকা আয় হয়। এছাড়া স্টেডিয়ামে খাবারের দাম এবং ড্রিঙ্কসের দাম বাড়ানো হয় বলে এটাও আয়ের একটা উৎস। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, একটা দলের মোটামুটি খরচ 200 কোটি টাকা, আর তার তুলনায় এই 4-5 কোটি টাকা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়া মার্চেন্ডাইজ বিক্রি করেও আইপিএল দলগুলো আয় করে। মার্চেন্ডাইজ বলতে এই ধরুন আপনি আপনার পছন্দের টিমের জার্সি কেনেন। শুধু জার্সি নয়, আইপিএল এর মার্চেন্ডাইজ বিভিন্ন রকমের হতে পারে। যেমন ধরুন চাবির রিং, মোবাইলের কভার, চার্জার, টুপি, রিস্টব্যান্ড, পোস্টার এবং আরো অনেক কিছু, যেগুলো আপনি দোকান থেকে কিংবা অনলাইন অ্যাপ থেকে কিনতে পারেন। এই মার্চেন্ডাইজ বিক্রি করে যে টাকা আয় হয় সেগুলো সরাসরি আইপিএল দলগুলো পায়। এবার শেষ পর্যন্ত রইল প্রাইজ মানি। দেখুন, বিসিসিআই এখনো পর্যন্ত আইপিএল 2024-এর প্রাইজ মানি ঘোষণা করেনি, তবে এটি আগের বছরের মতো বা তার থেকে বেশি হবে বলে আশা করা হচ্ছে। মানে বিজয়ী টিম প্রায় 30 কোটি টাকা পাবে এবং রানার্স আপ টিমগুলো 10 কোটি টাকা করে পাবে। প্রাইজ মানির অর্ধেক দলের মালিক নিজে রেখে দেয়, আর বাকিটা দলের প্লেয়ারগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। আর যদি একজন প্লেয়ারের দিক থেকে দেখা হয়, আইপিএল খেলার জন্য সে নিঃসন্দেহে সাধারণের তুলনায় অনেক বেশি বেতন পায় এবং প্রত্যেকটি প্লেয়ারের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে। ফেমাস প্লেয়াররা অকশনের সময় অনেক টাকা আয় করে। এবছরের কথা যদি বলি, মিচেল স্টার্ক 24.75 কোটি, প্যাট কামিংস 20.53 কোটি, ডেরেন মিচেল 14 কোটি, আরো অনেকে আছে। কিন্তু এর পাশাপাশি যেহেতু প্রাইজ মানির অর্ধেক প্লেয়ারদের সঙ্গে সমান ভাগে ভাগ করা হয়, তাই প্লেয়াররাও এই টুর্নামেন্টটি জেতার চেষ্টা করে। এখন আপনি যদি একটা টিমের দিক থেকে ভাবেন, ভিডিও শুরুতেই আমি আপনাকে বলেছি প্রাইজ মানি 30 কোটি টাকা, অথচ একটা টিমের গড় খরচ 200 কোটি টাকা, আর সেখানে একটা টিমের ব্র্যান্ড ভ্যালু ছাড়িয়ে গেছে 1700 কোটি টাকারও উপরে। এবার একটু চিন্তা করুন, যাদের ব্র্যান্ড ভ্যালু এত বেশি তারা আইপিএল ট্রফি জিতে কি করবে? একজন দলের মালিক কেন চাইবেন যে তাদের দল আইপিএল ট্রফি জিতুক? দেখুন, এখানে 30 কোটি টাকাটা গুরুত্বপূর্ণ নয়। 30 কোটি টাকার জন্য তারা চাইবে না যে তাদের টিম ট্রফি জিতুক। এখানে প্রকৃত কারণ হলো তাদের টিমের ব্র্যান্ড ভ্যালু। যদি কোনো টিম আইপিএল ট্রফি জেতে তাহলে এতে তাদের দলের এক ধরনের পাবলিসিটি হয়। আরো বেশি লোক তাদের দলকে জানবে এবং সমর্থন করবে, আরো বেশি লোক ওই দলের ম্যাচ দেখবে, আরো বেশি লোক ওই দলের ম্যাচ দেখলে কোম্পানিগুলো ওই দলের জার্সিতে নিজেদের লোগো লাগানোর জন্য বেশি টাকা দিতে ইচ্ছুক হবে। এর মানেই সেই দলের ব্র্যান্ড ভ্যালু বাড়বে। সুতরাং যে কোনো আইপিএল টিম প্রাইজ মানি জেতার জন্য আইপিএল ট্রফি জিততে চায় না, জিততে চায় তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। ব্যবসার দিক থেকে দেখতে গেলে প্রাইজ মানির চেয়ে আইপিএল টিমের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া দলে কোনো ফেমাস প্লেয়ার থাকলে সেই দলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যায়। ঠিক যেমন এমএস ধোনি সিএসকে হয়ে খেলেন, বিরাট কোহলি আরসিবির হয়ে খেলেন। এক্ষেত্রে একটা কথা জেনে অবাক হবেন, আরসিবি একটাও আইপিএল ট্রফি না জিতেও তাদের ব্র্যান্ড ভ্যালু সিএসকে এর পরেই প্রায় 1606 কোটি টাকা। তাই টিমগুলো তাদের টিমে ফেমাস প্লেয়ার রাখার চেষ্টা করে। অনেক সময় ফেমাস বলিউড অ্যাক্টর এবং ফেমাস বিজনেসম্যানরাও দলের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেয়, যেমন শাহরুখ খান এবং কেকেআর। দেখুন, আপনার কাছে শুধু টাকা থাকলে আপনি যে আইপিএল টিম কিনতে পারবেন তেমনটা কিন্তু নয়। আইপিএল টিম কেনার জন্য অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আর আপনি যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান। অনেক বেশি কমেন্ট হলে তাহলে আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি যাদের জানাতে চান যে আমাদের চোখের আড়ালে আইপিএল এ টাকার খেল কিভাবে চলছে, তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিওসিটি জাগিয়ে রাখুন।